তো গাইস ডট কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর কয়েকটা ক্যান্ডেলের মধ্যে আমার এসএল হিট করে দিয়েছে এবং এসএলের জায়গাতে কিছুটা কনসলিডেশন মোডে যাওয়ার পর মার্কেট কিন্তু আমার টার্গেটও আবার হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি $2.47 লস বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে আমার এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করে দেব। তার সঙ্গে এটাও শেয়ার করব যে ঠিক কীরকমভাবে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। চলুন এই ভিডিওতেই আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করে দিই। অল ডিটেলস এক্সপ্লেন করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চলুন স্ক্রিনে চলে যাই। তো গাইস আমি ডট কয়েনের চ্যাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো প্রথমে আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে এখানে দেখে নেব যে ঠিক কীরকমভাবে আমার প্রথমে এসএল হিট করেছে, দেন এখানে কনসলিডেশন করেছে, দেন আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখতে পেলেন যে আমি এই লেভেলে এন্ট্রি নিয়েছিলাম। এখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেট কি করেছে যে এখান থেকেই কিন্তু আমার এসএল আগে হিট করেছে, একেবারে আমার অপোজিট সাইডে চলে গিয়েই কিন্তু এসএল হিট করে দিয়েছে। অ্যান্ড এসএল হিট করার পর মার্কেট কিন্তু এই এসএলের জায়গাতে কিছুটা কনসলিডেশন মোডে ছিল অ্যান্ড এখান থেকে যখন ব্রেক করেছে, ব্রেক করার পর কিন্তু মার্কেট একেবারে আমার টার্গেটও হিট করে দিয়েছে। বাট এখানে আমি কোনো রকম রিগ্রেট ফিল করিনি, এখানে কোনো রকম আমি ওভারট্রেড করিনি, ঠিক আছে। তো নিজের রুলস অনুযায়ী যেরকমভাবে আমার এসএলের এখানে সিস্টেমে লাগানো ছিল, এখানে টার্গেট লাগানো ছিল, আমার এসএল হিট করে দিয়েছে, নো প্রবলেম, কোনো ব্যাপার না। কিন্তু এখানে যদি আমি ওভারট্রেড করতাম, ধরুন এখানে প্রবলেমটা কি হয় যে আমার এখানে এসএল হিট করলো, এসএল হিট করার পর মার্কেট কি করলো যে এখানে আবারও দেখুন নিচে সাইডে এসেছে, আমার এন্ট্রি জোনে এসেছে। আমি আবার যদি এন্ট্রি জোনে এখানে আবার রিএন্ট্রি নিতাম তাহলে আবারও কিন্তু আমার এসএল হিট করতো, ঠিক আছে। তো এইরকমভাবে প্রবলেমগুলো হয় যে আপনার যে রুলস বানানো থাকবে, আপনার যদি রুলস বানানো থাকে এখানে এন্ট্রি, এখানে এসএল, এখানে টার্গেট, দ্যাটস ইট, আর কোনো ব্যাপার না। এখানে আপনি সিস্টেমে এসএল অ্যান্ড টার্গেট লাগিয়ে রাখবেন, এর বাইরে তো আর কোনো কিছু হবে না। হয় আপনার এসএল যাবে, নয় আপনার টার্গেট যাবে, ঠিক আছে। এবং আপনি যতই অ্যাকুরেসি হিসাবে ট্রেড নেন না কেন, যতই অ্যাকুরেসি সেট আপ আপনি রিসার্চ করুন, সব সেট আপই হচ্ছে আপনার এসএল, মানে সব সেট আপই 100% কোনো কিছুই না, ঠিক আছে। যে কোনো সেট আপই আপনি কাজ করুন, সব সেট আপ আপনার এসএল হিট করবেই, আবার টার্গেটও দেবে, কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ডটা ম্যাটার করবে। এখানে রিস্ক রিওয়ার্ড আমার যেটা ছিল 2.23 মতন ছিল। তো সেই হিসেবে আমি $2.47 লস বুক করে নিয়েছি এবং এখানে কোনো রকম ওভারট্রেড মোটামুটি হয়নি। তো এরপর আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখুন যে মার্কেটে প্রথমে এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন, রেসিস্ট্যান্স জোন থেকে মার্কেটে সেলার্স প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে অ্যান্ড এখান থেকে বায়ার্স কিন্তু আবারও আপ সাইডে মোমেন্টাম দিয়েছিল ব্রেক করার জন্য, বাট এখানে ব্রেক করার পর ফেল হয়ে গেছে এবং এই যে সেলার্স, এই সেলার্স কিন্তু প্রাইসকে আপ সাইডে মোমেন্টাম হতে দেয়নি। তো এখান থেকে আবারও কিন্তু ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো এরপর এখান থেকে দেখুন এটা হচ্ছে রেসিস্ট্যান্স জোন, এটা হচ্ছে সেলার্সের এরিয়া, এটা হচ্ছে সেলার্সের এরিয়া অ্যান্ড এখান থেকে সেলার্সের এরিয়া যেহেতু দুইবার আছে, তারপর কিন্তু এখানে দেখুন বায়ার্স কিন্তু বারবার ট্রাই করছে প্রাইসকে আপ সাইডে মোমেন্টাম দেওয়ার জন্য এবং এখানে কনসলিডেশন করে ফাইনালি ব্রেক করে দিয়েছে। এখানে ব্রেক করার পর কি হয়েছে যে ব্রেক করার পর আমার একটা প্রেডিকশন ছিল যে যেহেতু এগুলো সেলার্সের এরিয়া, এখানে যেমন এখান থেকে এতদূর পর্যন্ত যাওয়ার পরও কিন্তু প্রাইসকে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে। তো সেই হিসেবে আমার পসিবল ছিল যে এই যে সেলার্স, এই সেলার্সও কিন্তু সেম ধরনের রিয়াকশান দিতে পারে, যেহেতু এখানে ব্রেক করার পর কিছুটা আপসাইডে মোমেন্টাম যাচ্ছিল। তো সেই কারণের জন্য আমার সেম প্রেডিকশন ছিল এর মতোই যে প্রাইস কিন্তু এই সেলার্স যদি প্রাইসকে ডাউন সাইডে নামায় তাহলে কিন্তু এখান থেকেই নামাতে পারে। তো সেই হিসেবে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর মার্কেটে কি করেছে, এখানে উল্টা কনসলিডেশন জোনে চলে গিয়েছিল
অ্যান্ড আমার যে এসএল ছিল এসএলের থেকে খুব বেশি উপরে যায়নি। আমি যদি ক্যান্ডেল ক্লোজের কথা বলি, এখানে দেখুন যে লেভেলে আমার এসএল ছিল এর উপরে কিন্তু মার্কেটে ক্যান্ডেল গেছে, বাট এখানে ক্লোজ করেনি, একটা ক্যান্ডেলও কিন্তু উপরে গিয়ে ক্লোজ করেনি, জাস্ট উপরে গিয়ে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে এবং এখান থেকেই কিন্তু আমার টার্গেট আবার হিট করে দিয়েছে। এখান থেকে যে ফ্লোটা এসেছে এটা কিন্তু খুব ভালো ফ্লো, মানে মোটামুটি প্রাইস অ্যাকশন হিসাবে কাজ করেছে। এখানে দেখুন লোয়ার হাই লোয়ার লো তৈরি করে করে কিন্তু একেবারেই আমার টার্গেট হিট করে দিয়েছে এবং আমার এতদূর পর্যন্ত টার্গেটের যে কারণ, এই কারণটা কি, এখানে দেখুন যে মার্কেটে যদি আপনি ট্রেন্ড লাইন হিসেবে প্লট করেন তাহলে দেখতে পাবেন খুব ইজিলিভাবে আমার এখানে কিন্তু টার্গেট আসছে, কারণ মার্কেট হচ্ছে এটা 1 টাইম সাপোর্ট, এটা হচ্ছে 2 টাইম সাপোর্ট অ্যান্ড এটা হচ্ছে 3 টাইম সাপোর্ট। তো সেই হিসেবে আমার প্রেডিকশন ছিল মার্কেট যদি ডাউন সাইডে আসে তো টার্গেট এতদূর পর্যন্তই হবে, কারণ এর নিচে আসার পসিবিলিটি অনেক কম, কারণ থার্ড টাইম যে সাপোর্ট হয় না, থার্ড টাইম সাপোর্ট বা থার্ড টাইম যদি রেজিস্ট্যান্স হয় খুব ভালোভাবে মার্কেটে রেসপেক্ট করে, থার্ড টাইম যে ব্যাপারটা সেটা হচ্ছে খুব ভালোভাবে রেসপেক্ট করে। তো এই কারণের জন্য আমার এতদূর পর্যন্ত টার্গেট ছিল, বাট এটা যদি একেবারেই এখানে এন্ট্রি নেওয়ার পর ফ্লোতে আসতো তাহলে খুব ইজিলিভাবে কিন্তু আমার টার্গেট হিট হয়ে যেত, কিন্তু এখানে আমার প্রথমে এসএল গেছে, দেন আমার টার্গেট হিট করেছে। আর সেই রকমভাবে এই প্রেডিকশানেই কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম, সেই রকমভাবে আর সেরকম কোনো রকম লজিক ছিল না এখানে এন্ট্রি নেওয়ার, এখানে জাস্ট নর্মাল লজিকেই কিন্তু এন্ট্রি নিয়েছিলাম যে এই সেলার্স যেহেতু এখানে ট্রাই করেছে এই সেলার্সও ট্রাই করতে পারে, তো সেই হিসেবে আমার প্ল্যানিং ছিল, বাট এখানে হয়নি, কোনো ব্যাপার না। আর সিম্পল লজিক হিসাবে আমি ট্রেডগুলো নিই, কারণ এমনটা না যে কোনো ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে আমি প্রচুর লজিক কিছু ফাইন্ড করি, এমনটা ব্যাপার না, মানে মোটামুটি নর্মাল মানে লজিক নিয়েই কিন্তু আমি এখানে ট্রেডে এন্ট্রি নিই। এবং আপনার নিজের সেটআপকে যত কমপ্লিকেটেড করবেন ততই কিন্তু আপনার সেটা হার্ড হবে, কারণ এখানে যদি আপনি মাল্টিপ্লে ইন্ডিকেটার ইউজ করেন, আপনি যদি মাল্টিপ্লে টাইম ফ্রেম ইউজ করেন তো সেক্ষেত্রে আপনার সেটা হার্ডই হবে না। যত আপনি এখানে সিম্পলিফাই করে ট্রেডে এন্ট্রি নেবেন ততই বেটার, কারণ এখানে আপনার টাইম ফ্রেম আপনার নিজের মতো চুজ করুন, কোনটাতে আপনার কমফোর্টেবল আসছে সেই হিসাবে আপনি চুজ করুন, সেখানে একটা প্ল্যানিং করুন যে আপনার এই লেভেলে এন্ট্রি থাকবে, এখানে এসএল এখানে টার্গেট থাকবে এবং সেই হিসাবে আপনি এন্ট্রি নেওয়ার পর আপনার এসএল এবং টার্গেট সিস্টেমে লাগিয়ে রেখে দেন। তো আপনার যদি এসএল হিট করে কোনো ব্যাপার না, আপনি নেক্সট ট্রেড যদি আপনার রিস্ক রিওয়ার্ড ভালো থাকে তো নেক্সট ট্রেডে ইজিলিভাবে আপনি প্রফিট করে নিতে পারবেন, তাই না? তো সেই হিসাবে আমি মোটামুটি এই লজিকেই ট্রেড নিয়েছিলাম, আর সেরকম কোনো লজিকই ছিল না। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে আমার এন্ট্রি এসএল টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন তাহলে টেলিগ্রামে জয়েন হতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি। আমি আগে প্রেডিকশন করি, প্রেডিকশন হিসাবে এন্ট্রি এসএল টার্গেট দিয়ে থাকি, এবং আপনি যদি সেখানে এন্ট্রি নেনও তো আপনার নিজস্ব রিস্কে নেবেন, সেখানে রিসার্চ করবেন, তারপর কিন্তু আপনি সেখানে রিস্ক রিওয়ার্ড হিসাবে মেনটেন করে ট্রেড নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, বাই বাই গাইস।